প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে প্রথম বর্ষে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাস এর হিসাব সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। হিসাব সংক্রান্ত বিষয়ে আলোচনার প্রথম বিষয় হলো হিসাব কি, হিসাবের শ্রেণী বিভাগ, সনাতন পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে। সনাতন পদ্ধতিতে হিসাবে শ্রেণী বিভাগ, ডেবিট এবং ক্রেডিট নির্ণয় নীতি। আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ, ডেবিট ও ক্রেডিট নির্ণয় নীতি। এই অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন থাকবে 10 নম্বরের, কাজেই এই অধ্যায়টি তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। আজকে আমরা আলোচনা করব হিসাব কি। হিসাব শাস্ত্রের নীতি অনুসারে প্রত্যেকটি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে যথাযথভাবে হিসাবের খাতায় সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করার নামই হিসাব। তাহলে আমরা হিসাব সম্পর্কে জানলাম। এখন সনাতন পদ্ধতিতে হিসাব সাধারণত 3 প্রকার। 1 নম্বর ব্যক্তিবাচক হিসাব, 2 নম্বর সম্পত্তিবাচক হিসাব, 3 নম্বর নামিক হিসাব। এখন ব্যক্তিবাচক হিসাব বলতে আমরা বুঝি কোনো ব্যক্তি সম্পর্কিত হিসাবকেই ব্যক্তিবাচক হিসাব বলে। যেমন রহিম, করিম, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, আদমজি জুট মিল ইত্যাদি। ব্যক্তিবাচক হিসাবে ব্যক্তি যদি কোনো কিছু গ্রহণ করে তাহলে ব্যক্তিবাচক হিসাব ডেবিট বা গ্রহীতা। ব্যক্তিবাচক হিসাবে ব্যক্তি যদি কোনো কিছু প্রদান করে তাহলে ব্যক্তিবাচক হিসাব ক্রেডিট বা দাতা। যেমন সোনালী ব্যাংকে 5,000 টাকা জমা দেওয়া হলো। এখানে ব্যক্তি সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যক্তিবাচক হিসাবে ব্যক্তি যদি কোনো কিছু প্রদান করে তাহলে ব্যক্তিবাচক হিসাব ক্রেডিট। যেমন অগ্রণী ব্যাংক হইতে 5,000 টাকা উঠানো হলো, নগদান হিসাব ডেবিট, অগ্রণী ব্যাংক হিসাব ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তিবাচক হিসাবে সম্পদ সম্পর্কিত হিসাবকেই সম্পত্তিবাচক হিসাব বলে। যেমন আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি ইত্যাদি সম্পত্তিবাচক হিসাব। অর্থাৎ সম্পদ সম্পর্কিত হিসাবকেই সম্পত্তিবাচক হিসাব বলে। সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি যদি ব্যবসায়ে আসে তাহলে সম্পত্তিবাচক হিসাব ডেবিট বা গ্রহীতা। সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি যদি ব্যবসায় হতে চলে যায় তাহলে সম্পত্তিবাচক হিসাব ক্রেডিট বা দাতা। যেমন 50,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি যদি ব্যবসা হতে চলে যায় তাহলে সম্পত্তিবাচক হিসাব ক্রেডিট বা গ্রহীতা। যেমন আসবাবপত্রের অপচয় ধরা হলো, অপচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। নামিক হিসাব কোনো প্রতিষ্ঠানের আয় বা ব্যয় সম্পর্কিত হিসাবকেই নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব বলে। এখানে নামিক হিসাবে ব্যয় বুঝাইলে ডেবিট, দুনিয়ার যাবতীয় ব্যয় সম্পর্কিত
জড়িত হিসাব হলো ডেবিট, আর আয় সংক্রান্ত হিসাব হলো ক্রেডিট বা গ্রহীতা। এখন বেতন প্রদান করা নামিক হিসাবে ব্যয়, বেতন প্রদান করা হলো বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া প্রদান করা হলো ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর ক্রেডিট হলো নগদ কমিশন পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। বাড়ি ভাড়া পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট, বাড়ি ভাড়া হিসাব ক্রেডিট। এখন আমরা সনাতন পদ্ধতি হিসাব সম্পর্কে আলোচনা করলাম। এখন আধুনিক পদ্ধতিতে হিসাব সম্পর্কে আলোচনা করব। আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। প্রথমত হলো মালিকানা সত্ত্ব। 1 নম্বর হলো মালিকানা সত্ত্ব, 2 নম্বর হলো সম্পদ, 3 নম্বর হলো দায়, 4 নম্বর হলো আয়, 5 নম্বর হলো ব্যয়। এখন মালিকানা সত্ত্ব হিসাবে মালিকানা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, মালিকানা যদি হ্রাস পায় তাহলে ডেবিট। সম্পত্তি হিসাবে সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। আয় হিসাবে আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট। ব্যয় হিসাবে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। দায় দায়ভার হিসাবে দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট। এই প্রসঙ্গে আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটা হলো এরকম, তোমরা ডাকটা খাতায় একটু লেখো। 2017 সালে 1 নভেম্বর তারিখে জনাব সাজেদুর রহমান নগদ 40,000 টাকা ও 60,000 টাকার পণ্যদ্রব্য, 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপ। নভেম্বর 2, ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো 20,000 টাকা। নভেম্বর 6, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 35,000 টাকা। নভেম্বর 8, রেজুর নিকট মাল বিক্রয় 30,000, ভ্যাট চার্জ করা হলো 15%। নভেম্বর 10, সমীয় রহমানের নিকট পণ্য ক্রয় করা হলো 45,000 টাকা, ভ্যাট চার্জ করা হলো 15%। নভেম্বর 13, তনুর নিকট হইতে কর্য নেওয়া হলো 10,000। নভেম্বর 15, তনুর কর্য পরিশোধ করা হলো 10,000 টাকা। নভেম্বর 17, চেকে আসবাবপত্র বিক্রয় করা হলো 5,000 টাকা। নভেম্বর 20, ব্যাংকে ধার্যকৃত চার্জ 500। নভেম্বর 24, আয়কর প্রদান করা হলো 3,000। নভেম্বর 26, সেভিং সার্টিফিকেট ক্রয় 20,000 টাকা। নভেম্বর 30, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 7,000। এই উদ্দীপক থেকে তোমাকে ক নম্বর নির্ণয় করতে হবে কারবারে মূলধনের পরিমাণ কত। 2 নম্বর, ক নম্বর
17, 24, 26 ও 30 তারিখে লেনদেনগুলো সনাতন পদ্ধতিতে শ্রেণী বিভাগ দেখাও। গ নম্বর 10, 13, 15, 20 তারিখে লেনদেনগুলো আধুনিক পদ্ধতিতে শ্রেণী বিভাগ দেখাও। এখন আমরা ক নম্বরের উত্তর যদি নির্ণয় করি কারবারের মূল মূলধনের পরিমাণ, তাহলে আমরা লিখব ক নম্বর মোট মূলধনের পরিমাণ, কারবারের মোট মূলধনের পরিমাণ। কারবারের মোট মূলধনের পরিমাণ নগদ টাকা, তাহলে নগদ 40,000, পণ্যদ্রব্য 50,000, তাহলে মোট মূলধন হলো 90,000 টাকা। অতএব মোট মূলধন টাকা। নম্বরে সনাতন পদ্ধতির শ্রেণী বিভাগ। সনাতন পদ্ধতিতে শ্রেণী বিভাগ যদি আমরা বর্গাকারে দেখাই, তারিখ, তারিখ, হিসাবের নাম, হিসাবের শ্রেণী বিভাগ, নভেম্বরের 17, চেকে আসবাবপত্র বিক্রয় করা
ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব আসবাবপত্র হিসাব, ব্যাংক ব্যক্তিবাচক হিসাব, আসবাবপত্র, সম্পত্তিবাচক হিসাব, নভেম্বরের 24 আয়কর প্রদান, উত্তোলন হিসাব, নগদান হিসাব, উত্তোলন মালিকানা, উত্তোলন ব্যক্তিবাচক হিসাব, নগদান সম্পত্তিবাচক হিসাব, ছাব্বিশ তারিখ বিনিয়োগ হিসাব ডেবিট, বিনিয়োগ, সম্পত্তিবাচক, নগদান, সম্পত্তি বাচক হিসাব। 30 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, উত্তোলন হিসাব, নগদান হিসাব। উত্তোলন ব্যক্তিবাচক হিসাব, নগদান সম্পত্তিবাচক হিসাব। আমরা সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ সম্পর্কে
মোটামুটি একটা ধারণা পেলাম। আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ প্রথম হলো তারিখ, হিসাবের নাম, হিসাবের শ্রেণী বিভাগ, এখানে 10 তারিখে রহমানের নিকট থেকে পণ্য ক্রয় 45,000, ভ্যাট চার্জ 15%, তাহলে নভেম্বরের 10 ক্রয় হিসাব, ভ্যাট হিসাব, প্রদেয় হিসাব, প্রদেয় ব্র্যাকেটে রহমান হিসাব, ব্যয়, ব্যয়, দায়। 13 তারিখ তনু নিকট হইতে পর্য নেওয়া হোক, নভেম্বরের 13 নগদান হিসাব, তনুর পর্য হিসাব,
প্রধান সম্পদ কর্য দায়। 15 তারিখ কোন কর্য পরিশোধ করা হলো? কোন কর্য হিসাব নগদান হিসাব। কোন কর্য পরিশোধ করা হলো দায় সম্পদ বিস্তারিত ব্যাংকে কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক হিসাব। ব্যয় সম্পদ। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম হিসাব কি, হিসাব কত প্রকার ও কি কি, সনাতন পদ্ধতিতে হিসাব কত প্রকার, কিভাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা হয়, আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার ও কি কি, আধুনিক পদ্ধতিতে কিভাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা হয় এবং এই সনাতন ও আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস আমরা একটি অঙ্কের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বাড়িতে একটু দেখলে সমস্যাটা পরিষ্কারভাবে বুঝতে পারবে।